ভাই নেক্সট টাইম এই নিউজিল্যান্ড দল কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলে অপোনেন্ট দলকে না খেলেই ট্রফি দিয়ে দেওয়ার নিয়ম চালু করতে হবে। না মানে 5 বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হেরে নতুন রেকর্ড গড়ল এই নিউজিল্যান্ড দল। আমাদের ভারত হয়ে গেল একমাত্র দল যারা পরপর 2টা বিশ্বকাপে 2বার ট্রফি জিতল। আর অভিষেক শর্মার ব্যাটিং পারফরমেন্স নিয়ে যারা সমালোচনা করছিল তাদেরকে একদম চুপ করিয়ে দিল বিশ্বকাপের মতন এত বড় মঞ্চে, ফাইনালের মতন এত বড় ম্যাচে 18 বলে হাফ সেঞ্চুরি করে। 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে যেমন আমাদের বিরাট কোহলি রান বাঁচিয়ে রেখেছিল ফাইনাল ম্যাচের জন্য, সেই রকমই ঠিক 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপে আমাদের অভিষেক শর্মা রান বাঁচিয়ে রেখেছিল এই ফাইনাল ম্যাচের জন্য। সঞ্জু স্যামসন আবারও প্রমাণ করে দিল যে সে বড় ম্যাচের প্লেয়ার। এই বিশ্বকাপে ভারতের পরপর 3টা গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এই 3টা ম্যাচেই তার ব্যাটিং অ্যাবিলিটি দেখিয়ে দিল পুরো ক্রিকেট ফ্যানেদের। 50 বলে 97, 42 বলে 89, 45 বলে 89, তার এই 3টা বড় বড় ইনিংস বলে দেয় যে সে এই বিশ্বকাপে বেঞ্চে বসার জন্য নয়, ট্রফি জেতার জন্য এসেছিল। আর আমাদের পকেট ডায়নামোকে নিয়ে তো কোনো কথাই হবে না। এই 2026-এর বিশ্বকাপে নাম্বার 1 কনসিস্টেন্ট ব্যাটসম্যান হলো এই ঈশান কিষান। এই বিশ্বকাপের প্রতিটা ম্যাচে উইকেট পড়ে যাওয়ার পরেও এই ঈশান কিষান যতক্ষণ ব্যাটিং করেছেন দলের রানের গতি কিন্তু কোনোদিনই কমতে দেয়নি। সেম টু সেম এই ফাইনাল ম্যাচে এসেও অভিষেক শর্মা আউট হওয়ার পর 200 স্ট্রাইক রেটে তার এই 24 বলে 54 রানের ইনিংসটা ছিল জাস্ট অসাধারণ। এরপর আসি এই ম্যাচের সেরা 10টি মুহূর্তের কথায়। নাম্বার 1, ধোনি রোহিতের ট্রফি এন্ট্রি। ক্রিকেট ইতিহাসের দুজন লেজেন্ড ক্যাপ্টেন আমাদের মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা। এই ফাইনাল ম্যাচ শুরুর আগেই দুজন লেজেন্ড আমাদের মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা দুজন মিলে টি20 বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে এন্ট্রি করলেন। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর আগে এই দৃশ্যটা ছিল জাস্ট অসাধারণ। আমাদের এই মহেন্দ্র সিং ধোনি যে 2007 সালে প্রথম ক্যাপ্টেন হিসাবে ভারতকে টি20 বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছিল, তারপর দীর্ঘ 17 বছর পর আমাদের সবার প্রিয় রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে 2024 সালে ভারতকে আবারও টি20 বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছিল। এই মুহূর্তটা দেখার পরেই বুঝে গেছিলাম যে যেই স্টেডিয়ামে এই মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মার মতো এত সাকসেসফুল ক্যাপ্টেন উপস্থিত রয়েছে, সেই মাঠে আমাদের ভারতীয় দল কিভাবে হারতে পারে। আর ঠিক সেটাই হলো আমাদের ভারতীয় দল ম্যাচ জিতে ইতিহাস গড়ে দিল। নাম্বার 2, এই ম্যাচের টস। এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেজ করা কিন্তু সুবিধা হয়, সেই জন্য নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। তারা ভেবেছিল ভারতীয় দলকে ওই 180 থেকে 190-এর মধ্যে আটকে দেবে আর খুব সহজেই চেজ করে ফেলবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছিল যে বর্তমান সময়ে আমাদের ভারতের ব্যাটিং লাইন আপ হচ্ছে গোটা বিশ্বের নাম্বার 1 ব্যাটিং লাইন আপ। তারপর আমার মনে হয় নিউজিল্যান্ডের সব থেকে বড় ভুল এই কোল ম্যাকনিচকে না খেলিয়ে তার জায়গায় এই ডাফিকে খেলানো। এই ডাফি 3 ওভারে 42 রান খেয়ে ঘর ঢুকে গেছে। নাম্বার 3, সঞ্জু আর অভিষেকের ওপেনিং ঝড়। আমাদের সঞ্জু অভিষেক বাবু প্রথমে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে প্রথম 1-2টা ওভার একটু দেখে খেলছিল, কিন্তু তৃতীয় ওভার থেকে তারা যেটা করলো সেটা দেখার পর একটা কথাই বলবো, মজা আ গয়া ভাই। সত্যি কথা বলতে এই নিউজিল্যান্ড দল আমাদের অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনকে ওপেনিং করতে নামতে দেখেই মনে হয় নার্ভাস হয়ে গেছে। কারণ ম্যাচ শুরুর পর নিউজিল্যান্ডের এই চতুর্থ ওভারটা কি ছিল, একবারও মনে হয়নি যে নিউজিল্যান্ডের বোলার মেট হেনরি ওই ওভারটা বল করছে বলে। ওই ওভারে 4টা ওয়াইড প্লাস 24 রান খেলো এই মেট হেনরি। এর সঙ্গে টি20 বিশ্বকাপের ফাইনাল ইতিহাসে প্রথম 50 রানের পার্টনারশিপ গড়ে দিল আমাদের সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। আর এটা হয়ে গেল টি20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবথেকে বেশি ওপেনিং জুটি পার্টনারশিপের রেকর্ড। এর আগে কোনোদিনও বিশ্বকাপ ফাইনালে ওপেনিং জুটি হিসাবে 50 রানের পার্টনারশিপ কেউ কোনোদিন করতে পারেনি। নাম্বার 4, অভিষেক শর্মার 18 বলে হাফ সেঞ্চুরি। এটা হলো এই ম্যাচের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তগুলোর মধ্যে একটি। অভিষেক শর্মার এই 18 বলে হাফ সেঞ্চুরি হলো টি20 বিশ্বকাপের নকআউট পর্বের সবথেকে দ্রুততম হাফ সেঞ্চুরির একটা রেকর্ড। সঙ্গে 2026-এর টি20 বিশ্বকাপের সবথেকে কম বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ডটাও তিনি গড়ে দিয়েছেন। এই ম্যাচে নিউজিল্যান্ড দল গ্লেন ফিলিপসের অফ স্পিন দিয়ে অভিষেক শর্মাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু অভিষেক শর্মাকে কিন্তু এই ম্যাচে আটকাতে পারে। নাম্বার 5, সঞ্জু স্যামসনের 89 রানের ধ্বংসাত্মক ইনিংস। আমাদের সঞ্জুবাবু শান্ত, স্থির কিন্তু ভয়ঙ্কর। মাত্র 46 বলে 89 রানের এই ধ্বংসাত্মক ইনিংসটা ছিল জাস্ট অসাধারণ। 5টা 4 আছে, 8টা 6 মেরেছে, তার স্ট্রাইক রেট 193। দেখুন আমাদের এই সঞ্জুবাবুর টি20 বিশ্বকাপের যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। বহুবার তাকে নিয়ে টানাপোড়ানো হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সে ফিরে এসে সবাইকে দেখিয়ে দিল যে বড় ম্যাচে কিভাবে পারফরমেন্স করতে হয়। অভিষেক শর্মা আউট হওয়ার পর ঈশান কিষানের সঙ্গে তার 100 রানের পার্টনারশিপটা ছিল জাস্ট অসাধারণ। আমাদের সঞ্জুবাবু আবারও প্রমাণ করে দিল যে ভারতের ব্যাটিং লাইন আপে
তার জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি এরপর থেকে তাকে নিয়ে এই টানাপোড়ানটা বন্ধ হবে। নাম্বার 6, লকি ফার্গুসনের উপর 48 রানের তাণ্ডব। এই লকি ফার্গুসন নাকি নিউজিল্যান্ড টিমের সব থেকে বিপজ্জনক পেস বোলার, আর এই নিউজিল্যান্ডের বিপজ্জনক বোলারকে 2 ওভারে 48 রান ঠুকে দিল ভারতীয় ব্যাটসম্যান। এই ফার্গুসন কিন্তু চিরকাল মনে রাখবে যে ভারতীয় ব্যাটসম্যানরা এই বিশ্বকাপ ফাইনালে তার 2 ওভারে কেমন করে পিটিয়েছিল। পুরো টুর্নামেন্টে যেই বোলার এত ভালো বল করে আসলো সেই বোলারকে ভারতীয় ব্যাটসম্যানরা এমনই পিটালো যে 2 ওভারের পর তাদের ক্যাপ্টেন আর তাকে বল দিল না। আমার মনে হয় এই ফার্গুসনকে আর 2টা ওভার বল করালে তাহলে আমাদের ভারতীয় দলের 300 রানের ওই ড্রিমটা কমপ্লিট হয়ে যেত। নাম্বার 7, জিমি নিজামের ট্রিপিল উইকেট ওভার। এতক্ষণ ধরে আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের কথা অনেক বললাম, কিন্তু এই জিমি নিজামের 16তম ওভারটা কিন্তু ছিল ভারতের 300 রান না পৌঁছানোর একটা সবথেকে বড় কারণ। এই 16তম ওভারে জিমি নিজাম যেটা করলো সেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য ছিল। ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে ফুল সেট হয়ে নিউজিল্যান্ডের বোলারদের পিটিয়ে যাচ্ছে, সেই মতো অবস্থায় 16তম ওভারে বল করতে আসলো এই জিমি নিজাম। তারপর বল করেই পরপর 3টা উইকেট নিল ঈশান কিষান, সঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব। মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারতের 300 রান করার স্বপ্নে একদম জল ঢেলে দিল এই বোলার। শুধুমাত্র ওই ওভারটাই মনে হয়েছিল যে এই নিউজিল্যান্ড দল ভারতীয় দলকে একটু হলেও কম্পিটিশন দিল। নাম্বার 8, শিবম দুবের লাস্ট ওভারে 24 রান। জিমি নিজামের 16তম ওভারে ব্যাক টু ব্যাক 3টা উইকেট হারানোর পর সবারই মনে হচ্ছিল যে ভারতীয় দল 250ও পেরোতে পারবে না। তারপর আবার হার্দিক পান্ডিয়া 13 বলে 18 রান করে আউট। ঠিক তখনই ব্যাট করতে নামলো আমাদের শিবম দুবে। এই ওভারে আমাদের দুবেজি মারলো 3টা 4 আর 2টা 6, সঙ্গে ভারতের 250 রান ক্রস হলো। এই ম্যাচে ভারত টোটাল 19টা 4 আর 18টা 6 মেরেছে। শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে 184 রান। নাম্বার 9, আমাদের জাসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেলের খতরনাক বোলিং স্পেল। প্রথম 6 ওভারে আমাদের ভারতীয় বোলাররা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের খেলা শেষ করে দিয়েছিল। আমাদের সূর্যবাবু কিন্তু এখানে ভালো ক্যাপ্টেন্সি করেছে। যখনই দেখেছে যে টপ অর্ডারে নিউজিল্যান্ডের ব্যাক টু ব্যাক লেফটি ব্যাটসম্যান, তখনই পাওয়ার প্লের মধ্যে অক্ষর প্যাটেলকে বোলিং দিল। আমাদের অক্ষরবাবু কিন্তু খুব সুন্দর বোলিং করেছে। 3 ওভারে মাত্র 27 রান দিয়েছে, 3টা উইকেট নিয়েছে। আর জাসপ্রীত বুমরার কথা তো কি আর বলবো, তার তো রোজগার খেলা। 4 ওভারে মাত্র 15 রান, 4 উইকেট। নাম্বার 10, ভরুণের বলে সেইফার্টের বিদায়। এই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ফুল ফ্লপ খেয়েছে, কিন্তু তারপরেও এই টিম সেইফার্ট কিন্তু ম্যাচকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। 256 রান তার একার পক্ষে চেস করা অসম্ভব ছিল, কিন্তু তারপরেও সে এই নিউজিল্যান্ড দলকে কিন্তু একাই এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষমেশ বরুণ চক্রবর্তীর বলে সে আউট হলো, কিন্তু তার ক্যাচটা ঈশান কিষান যে ধরেছে সেটা ছিল জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, 2023 সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে এই মাঠে কিন্তু হেরে গেছিল। তারপর থেকে সবাই এই স্টেডিয়ামকে পানতি বলা শুরু করে, কিন্তু এই মাঠেই আজ ভারত 2026-এর টি20 বিশ্বকাপের ট্রফি জিতে গেল। দেখুন, টিম যদি ভালো খেলে তাহলে কোন জায়গায় খেলা হচ্ছে সেটা ম্যাটার করে না, সেটা আবারও প্রমাণ করে দিল আমাদের ভারতীয় দল। শেষে একটা কথাই বলবো যে আমাদের ভারতীয় দল 3বার টি20 বিশ্বকাপের ট্রফি জিতে গেল। আজ পর্যন্ত কোনো দল এখনো পর্যন্ত 3টা টি20 বিশ্বকাপের ট্রফি জিততে পারেনি। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। কমেন্ট সেকশনে ভারত মাতা কি জয় সবাই লিখে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।